Hi students, welcome to my YouTube channel. Today I discuss a vital video for the Madhyamik examination. Topic tense. এই টেন্সেরই কিন্তু ভিডিওটি আজকে তোমাদের সামনে শেয়ার করব। এই ভিডিওরই কিন্তু ফার্স্ট পার্ট আমি তোমাদের সামনে শেয়ার করেছি। আজকে কিন্তু এই ভিডিওরই অর্থাৎ টেন্সের উপরে যে ভিডিওটি দেব সেই ভিডিওরই কিন্তু সেকেন্ড পার্ট তোমাদের সামনে আলোচনা করতে যাচ্ছি। এই সেকেন্ড পার্ট আলোচনা করার আগে আমি তোমাদের বলবো যে টেন্সটা আসলে কি। এই টেন্সটা হচ্ছে ক্রিয়া সম্পন্ন হওয়ার সময়। এই ক্রিয়া সম্পন্ন হওয়ার সময়টাকে তিনটে ভাগে ভাগ করা যায়, একটা পাস্ট টেন্স, একটা প্রেজেন্ট টেন্স, একটা ফিউচার টেন্স। আমি কিন্তু পাস্ট টেন্স কিন্তু আজকে আলোচনা করব। এই পাস্ট টেন্স আলোচনা করার আগে আমি একটা কথা বলতে চাই, কারণ হচ্ছে এই ভিডিওটি কালকে শেয়ার করার কথা ছিল, কিন্তু কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্যই কিন্তু ভিডিওটি কালকে শেয়ার করতে পারিনি। সেজন্য কিন্তু আমি সবার কাছে দুঃখিত। কারণ হচ্ছে যে ভিডিওটি কালকেই শেয়ার করার কথা ছিল, তোমরা কিন্তু কিচ্ছু মনে করবে না, প্লিজ ডোন্ট মাইন্ড দিস। সো আজকে কিন্তু সেই ভিডিওরই কিন্তু পাস্ট টেন্সের ভিডিওটি কিন্তু তোমাদের সামনে শেয়ার করব। শেয়ার করার আগে আমি বলবো যে সবাই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আমার যারা সাবস্ক্রাইবার আছো তারা কিন্তু লাইক দিয়ে দেবে। লাইক দিলে আমি কিন্তু ভীষণভাবে মোটিভেটেড হবো, এরকম গুরুত্বপূর্ণ নানান ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। আর এই ভিডিওটি শুধুমাত্র যে ক্লাস 10-এর জন্য তা নয়, এই ভিডিওটি ক্লাস 7 থেকে 9 পর্যন্ত যারা পড়ছো তারাই কিন্তু এই ভিডিওটি দেখতে পারবে। আর টেন্স সম্পর্কে যত কিছু প্রবলেম আজকে কিন্তু সলভ হয়ে যাবে। কোন টেন্সের উপরে? পাস্ট টেন্সের উপরে। এই পাস্ট টেন্সের উপরে যে পাস্ট টেন্সটা কি সেটা আমরা জানবো, জানার পরে সেই ভিডিওটি সম্পর্কে শেয়ার করবো। তাহলে চলো আমরা শুরু করি সেই ভিডিওটি, যে গুরুত্বপূর্ণ ভিডিওটি তোমাদের পক্ষে জীবনে মাত্র একবারই দেখতে হবে। সেই ভিডিওটা কি? দেখো, আমি সাদা বোর্ডটা আজকে ভর্তি করব কি দিয়ে? টেন্স দিয়ে। টেন্স দিয়ে। এই টেন্সটা কি হলো? টেন্সটা হচ্ছে ক্রিয়া সম্পন্ন হওয়ার সময়। এই টেন্সটাকে যদি ক্রিয়া সম্পন্ন হওয়ার সময়টাকে আমরা কটা ভাগে ভাগ করতে পারি? তিনটে ভাগে ভাগ করতে পারি। এক নম্বর দিকে, এক নম্বরটা হচ্ছে পাস্ট টেন্স, পাস্ট টেন্স। দুই নম্বর প্রেজেন্ট টেন্স। তিন নম্বর কি? দুই নম্বর গেল। তিন নম্বর কি? ফিউচার টেন্স। ফিউচার টেন্স। দেখো, এই পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, আমি কিন্তু এই প্রেজেন্ট টেন্সের এই পার্টটা কিন্তু তোমাদের সামনে শেয়ার করেছি সকল স্টুডেন্টের জন্যই। কিন্তু আজকে কিন্তু আমরা এই পাস্ট টেন্সটাকে শেয়ার করব। এই পাস্ট টেন্সটাকে কটা ভাগে ভাগ করতে পারে? এই পাস্ট টেন্সটাকে কিন্তু চারটে ভাগে ভাগ করতে পারি। এক নম্বর কি? পাস্ট ইনডিফিনাইট টেন্স। পাস্ট ইনডিফিনাইট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউয়াস টেন্স। তিন নম্বর কি? পাস্ট পারফেক্ট টেন্স। চার নম্বর কি? পাস্ট পারফেক্ট পারফেক্ট টেন্স। দেখো, এই পাস্ট টেন্সটাকে আমরা কিন্তু চারটে ভাগে ভাগ করতে পারি। এক নম্বর পাস্ট ইনডেফিনিট টেন্স, দুই নম্বর পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তিন নম্বর পাস্ট পারফেক্ট টেন্স, আর চার নম্বর হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই চারটে টেন্স যদি আমরা সঠিকভাবে ঠিকঠাকভাবে শিখি তাহলে কিন্তু আমাদের এই ভিডিও নিয়ে বা এই পাস্ট টেন্স নিয়ে কিন্তু আমাদের কোনো সংশয় থাকবে না। আমরা কিন্তু লাইফে একবারই দেখে নিতে পারবো। তাহলে চলো আমরা শুরু করি এই পাস্ট টেন্সটা নিয়ে। দেখো, এই পাস্ট টেন্সেরই কিন্তু ইনডিফিনাইট টেন্স। এই পাস্ট ইনডিফিনাইট টেন্সের টেন্স করতে গেলে প্রথমে আমাদের জানতে হবে যে ভার্ব টু বি গুলো কি কি। এই ভার্ব টু বি গুলো কি কি, ভার্ব টু হ্যাভ গুলো কি কি, তারপরে আদার ভার্বস, কিছু হ্যাবিচুয়াল পাস্ট টেন্স থাকে, সেটা আলোচনা করবো। তো তিনটে চারটে পার্ট থাকে। এই তিনটে চারটে পার্ট যদি আমরা ঠিকঠাকভাবে আলোচনা করি তাহলে কিন্তু এই পাস্ট টেন্স নিয়ে কোনো সংশয় থাকবে না। তাহলে আমাকে মাঝে মাঝে বোর্ডটাকে ক্লিন করতে হবে। তোমরা স্ক্রিনশট তুলে নেবে। আর মাঝে মাঝে বোর্ডটাকে ক্লিন করতে না পারলে আমি কিন্তু এইগুলোকে
ঠিকঠাকভাবে ডিসকাস করতে পারবো না। তাই আমি মাঝে মাঝেই বোর্ডটাকে ক্লিন করে দেবো, আর ক্লিন করে দেওয়ার সময় কিন্তু তোমরা তার আগেই কিন্তু তুলে নেবে। তা দেখো আমরা এটা যদি পাস্ট ইনডিফিনিট টেন্সে আমি ধরি, যে আমি প্রথমেই ধরি যে ভার্ব টু বি গুলো দিয়ে দিই। এই ভার্ব টু বি গুলো দিয়ে যদি কতগুলো উদাহরণ দিয়ে বলি, তাহলে এই পাস্ট টেন্সটা মানে কি? পাস্ট টেন্স হচ্ছে যে ক্রিয়াটা কখন সম্পন্ন হয়েছিল, অর্থাৎ কোনো সেন্টেন্স বা বাক্যের শেষে যদি খেয়েছি, পড়েছি, লিখেছি, হ্যাঁ, বা লিখেছি যদি, অর্থাৎ লেখা হয়ে গেছে, বা ছি ছ চেন থাকে, তাহলে কিন্তু আমরা বুঝে নিতে পারবো যে এটা পাস্ট টেন্স। অর্থাৎ বইটি পড়েছি, পড়েছেন, হ্যাঁ, পড়েছি, এটা যদি থাকে তাহলে কিন্তু আমাদের সহজেই বুঝে নিতে হবে যেটা পাস্ট টেন্স। তাহলে পাস্ট টেন্সে ধরো আমরা বা ছিলাম, ছিল, ছিলেন থাকে। যদি আমরা ছিলাম, ছিল, ছিলেন থাকে, তাহলে কি হবে? ছিলাম, ছিল, ছিলেন। তাহলে পরে করেছি, 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 করেছিলাম। তাহলে এইরকম যদি থাকে তাহলে কি ছি ছক ছিলাম, ছিল, ছিলে, এটা যদি থাকে তাহলে কিন্তু সহজেই বুঝে নিতে হবে যে এটা আমাদের ফার্স্ট ইনডিফিনিট টেন্স। দেখো আমি যদি একটা উদাহরণ দিয়ে বলি, যে 1 নম্বর, আমরা ছাত্র ছিলাম। আমরা আমরা ছাত্র ছাত্রী ছিলাম। দেখো এখানে কি আসছে? আমরা ছাত্রছাত্রী ছিলাম। দেখো ছিলাম মানে কি? এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্সেরই কোন পার্টটা রয়েছে? ভার্ব টু বি এর মধ্যে রয়েছে। তাহলে প্রথমে দেখো রুলসটা কি? প্রথমে সাবজেক্ট, তারপরে কি হবে? তারপরে ওয়াজ অ্যান্ড ওয়্যার, আর তারপরে কি অবজেক্ট পার্ট অফ দিস সেন্টেন্স। তাহলে দেখো আমরা ছাত্রছাত্রী ছিলাম, কি হবে? আমরা, উই, ডাব্লিউ ই, ওয়্যার, স্টুডেন্ট, স্টুডেন্টস। দেখো এখানে স্টুডেন্টস মানে ছাত্রছাত্রী, মোর দ্যান ওয়ান। তাহলে উই ওয়ার স্টুডেন্টস, অর্থাৎ অ্যাকর্ডিং টু রুলস ওয়েন দ্য সাবজেক্ট ইজ সেকেন্ড বা ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার, উই ইউজ ওয়ার। এই ওয়াজ অ্যান্ড ওয়ার এটাকে প্রথমে জানতে হবে। ওয়াজ বসে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, অ্যান্ড থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে ওয়াজ বসে। এই ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বারে ওয়াজ আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে ওয়াজ, এই দুটো বাদ দিয়ে কিন্তু আর থাকলে কি ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার, সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার প্লুরাল নাম্বার, এবং থার্ড পারসন প্লুরাল নাম্বারে সাধারণত কি বসে? ওয়াজ বসে। আর বাদ বাকি সমস্ত জায়গায় ওয়ার বসে। তাহলে দেখো ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বারে ওয়াজ, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে ওয়াজ, আর বাদ বাকি সমস্ত জায়গায় ওয়ার বসে। তাহলে এটা কি হচ্ছে? ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার। আমি, আমরা, উই মানে আমরা, এই আমরা হচ্ছে ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার, সেই জন্য রুলস অনুযায়ী আমরা ওয়ার বসিয়ে দিয়েছি। তারপর দেখো আমি ছাত্র ছিলাম, যদি এরকম দিই, আমি আমি খেলোয়াড় ছিলাম, আমি খেলো আর ছিলাম। যদি আমি খেলোয়াড় ছিলাম লিখি তাহলে কি হবে? আই ওয়াজ এ প্লেয়ার, আই ওয়াজ এ প্লেয়ার, প্লেয়ার। এটা দেখো প্লেয়ার্স হলো না, কারণ হচ্ছে একটাই মাত্র খেলোয়াড়, আমি খেলোয়াড় ছিলাম। তাহলে রুলস অনুযায়ী আই ওয়াজ এ প্লেয়ার, তাকে প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে কি অবজেক্ট পার্ট বসিয়ে দিয়ে সেন্টেন্সটাকে শেষ করে দিলাম। তাহলে আমরা বুঝে গেলাম যে এই ওয়াজটাকে কোথায় বসে আর ওয়ারটাকে কোথায় বসে। তাহলে এইটা দেখো, এই পাস্ট ইনডিফিনিট টেন্সের এই ওয়াজ এন্ড ওয়ার কার? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কিন্তু অ্যাম ইজ আর, অর্থাৎ ভার্ব টু বি এর, অর্থাৎ এটা বলবো ভার্ব টু বি এর পাস্ট ফর্ম, সেই জন্য ওয়াজ এন্ড ওয়ার বসেছে। তারপর দেখো তাহারা ভারতবাসী, যদি এরকম দিই, তাহারা তাহারা ভারতবাসী, তাহলে তাহারা ভারতবাসী, তাহারা ভারতবাসী কি হবে? তাহলে রুলস অনুযায়ী ভার্ব, সাবজেক্ট, তারপরে ভার্ব। তাহলে তাহারা ভারতবাসী মানে তাহারা হয় ভারতবাসী। তাহলে দে ওয়ার ইন্ডিয়ান্স। তাহলে দেখো রুলস অনুযায়ী থার্ড পার্সন প্লুরাল নাম্বার, তারপরে ওয়ার বসে গেল, তারপরে কি ইন্ডিয়ান্স, মোর দ্যান ওয়ান ইন্ডিয়ান, সেই জন্য কি ইন্ডিয়ান্স হয়ে গেল। তাহলে দে ওয়ার ইন্ডিয়ান্স। আমরা কিন্তু এটা বুঝে ফেললাম যে এই ভার্ব টু বিটা বুঝে গেলাম। এবার আমরা দেখো, এবার আলোচনা করবো ভার্ব টু হ্যাভ এর। হ্যাঁ, ভার্ব টু হ্যাভ এর ভার্ব টু বি, ভার্ব টু হ্যাভ এর পাস্ট ফর্ম কোনটা? পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড। তাহলে কি লিখবো? আমরা কি ছিলাম? আমরা একটা উদাহরণ দিয়ে লিখবো। আমরা একটু বোর্ডটাকে ক্লিন করে নিই, তাহলে সুবিধা হবে, পরিষ্কার হবে, পরিষ্কার দেখতে লাগবে, তোমরা কিন্তু ভালো করে বুঝতে পারবে। তাই এটাকে আমরা ক্লিন করে নিচ্ছি। দেখো এবার দেখো আমার 1 নম্বর, দেখো আমার আমার একটি ছাতা ছিল। দেখো আমার একটি ছাতা ছিল, এটা দেখো এইটা কি ছিল, অর্থাৎ প্রথমে দেখেছি আমরা ছাত্র ছিলাম ছিল, এটা হচ্ছে ছিল,
অর্থাৎ কারো কাছে কোনো জিনিস ছিল, তাহলে ভার্ব টু হ্যাভ হয়ে গেল। তাহলে আমার একটি ছাতা ছিল, কি হবে রুলস অনুযায়ী, তাহলে হ্যাডের ব্যবহার। এই হ্যাডের ব্যবহারটা কিন্তু জানতে গেলে প্রথমে একটু জেনে নিতে হবে যে এই হ্যাডটা কোথায় বসে। হ্যাডটা বসে এভরি পার্সন এভরি নাম্বারে কিন্তু হ্যাড বসে, অর্থাৎ সকল পার্সন সকল নাম্বারে কিন্তু হ্যাড বসে। এই হ্যাডটা কিন্তু কোনো মুখস্থ করার বিষয় না, অর্থাৎ পার্সেন্ট নাম্বারটা সম্পর্কে একটু জ্ঞান থাকলেই কিন্তু হয়ে যাবে যে সমস্ত জায়গায় হ্যাড বসে। তাহলে আমার একটি ছাতা ছিল, তাহলে কি হবে আই, কিচ্ছু মনে করার দরকার নেই, হ্যাড হ্যাড অ্যান আমব্রেলা। আমব্রেলা, আমার একটি ছাতা ছিল, তাহলে প্রথমে সাবজেক্ট, আর সাবজেক্ট বা কর্তা অনুযায়ী ভার্ব বসিয়ে দিতে হবে, ভার্ব টু হ্যাভ বসাতে হবে, হ্যাড পাস্ট ফর্ম হ্যাড, আর কি ছিল অ্যান আমব্রেলা। এই যে অ্যান বসিয়েছি এর জন্য যে আমব্রেলা শুরুতে ভয়েল, সেই জন্য। তাহলে এটাকে আমি যদি তোমাদের একটু না বলে দিই, মনে হচ্ছে যেন ছোটদের। আমি বলেছি যে মাধ্যমিক স্টুডেন্টস প্লাস তার সঙ্গে 6 থেকেও ধরতে পারো বা 7 থেকেও ধরতে পারো, 7 থেকে একদম 9 পর্যন্ত সকল স্টুডেন্টের জন্য কিন্তু এটা লাগবে। তা আমরা যদি এরকম হাতে কলমে বুঝে যাই তাহলে কিন্তু খুব সহজেই আমাদের বোঝা হয়ে যাবে একটার মধ্যে দিয়ে। তাহলে আমাদের কি হলো, ভার্ব টু বি গেল, ভার্ব টু হ্যাভ হচ্ছে। তাহলে এটা যদি আমি বলেছি যে সব পার্সন সব নাম্বারে হ্যাড বসে, তাহলে আমি এখানে লিখে দিই 2 নম্বর উদাহরণে দিয়ে, তাহাদের একটি বাড়ি ছিল, তাহাদের তাহাদের একটি বাড়ি ছিল। তাহলে দেখো তাহাদের একটি বাড়ি ছিল, তাহলে আমাদের কিচ্ছু মুখস্থ করার নেই, সাবজেক্টকে দে, দে হ্যাড কি ছিল, হ্যাড এ হাউস। তাহলে তাহাদের একটি বাড়ি ছিল, তাহলে দেখো প্রথমে সাবজেক্ট, সাবজেক্ট বা কর্তা অনুযায়ী হ্যাড, তারপর অবজেক্ট পার্ট বসিয়ে দিয়ে সেন্টেন্সটাকে শেষ করে দিচ্ছি। দেখো আবার একটু একটা জিনিস মাঝে মাঝে লক্ষ্য করতে হবে যে আমাদের কখনো কখনো এরকম হয়ে যেতে পারে না যে এই যে দে হ্যাড এ হাউস, এরকম একটা ব্যাপার হয়ে যেতে পারে, যে এরকম একটা ব্যাপার হয়ে যেতে পারে যে আমরা যারা ছোট, যারা 7-এ একটু ছোট, তারা এবং যারা মাধ্যমিক দিচ্ছ তাদের তাদের পক্ষে কোনো অসুবিধা নেই। আমি বলবো না যে তাদেরকে দেখতেই হবে, এটা মানতেই হবে, তারা তো অবশ্য মেনেই আসছে, আমি বলবো কি মানতে হবে। সেই জন্য কিন্তু তারা কিন্তু বুঝেই নিচ্ছে যে এটা কেন বলছেন। কারণ আমি বলছি এই জন্য যারা প্রথম শিখছো তাদেরকে ফলো করতে হবে। দেখো এইখানটা একটা মিস্টেক হয়ে রয়েছে, আর এখানে একটা মিস্টেক হয়েছে, কারণ এখানে হবে ফুল স্টপ, আর এখানে হবে যে ক্যাপিটাল লেটার THEY দে, এই কথাটি টি বড় হাতে না দিলে কিন্তু আমাদের এই মিস্টেকটা কিন্তু হতেই থাকবে। তাহলে দেখো এটা যদি আমরা প্রথম থেকেই ঠিকঠাক করে নিই তাহলে কিন্তু আমাদের এই নাম্বারটাকে আর কাটতে পারবে না। তাহলে আমরা এটা কিন্তু ফলো করব, কি ফলো করব না, এভরি সেন্টেন্স বিগিন উইথ ক্যাপিটাল লেটার, এন্ডস উইথ এ ফুল স্টপ, কোশ্চেন মার্ক অর এক্সক্লেমেশন মার্ক। ইন সেন্টেন্স এভরি প্রপার নাউন অলওয়েজ বিগিন উইথ ক্যাপিটাল লেটার। এই কিন্তু মানতেই হবে, এটা যদি আমরা মানি তাহলে কিন্তু খুব সহজেই আমাদের কি হয়ে যাবে, এটা কিন্তু করা বোঝা হয়ে যাবে, নাম্বারটা পুরোই পেয়ে যাবে। তাহলে আমাদের ভার্ব টু বি গেল, এবার ভার্ব টু হ্যাভ গেল, এবার আদার ভার্বসটা কি, এই আদার ভার্বসটা পড়বো। দেখো আদার ভার্বস পড়ার আগে আমি আরেকটা উদাহরণ দিয়েই তারপরে আদার ভার্বস পড়বো। যে 3 নম্বর উদাহরণ দিই, যে এখানে লিখেছি আমার একটা ছিল, তাহাদের একটা ছিল, এবার আমি দেখি আমার বাবার ছিল। তো আমার আমার বাবার একটি গাড়ি ছিল। তাহলে দেখো কিচ্ছু মনে করতে হবে না, আমার বাবা মাই ফাদার, মাই ফাদার ফাদার হ্যাড এ কার। খুব সহজে দেখো মাই ফাদার বড় হাতে দিয়েছি, ফুল স্টপ দিয়েছি, আর এখানে কিন্তু প্রপার নাউন নেই, এগুলো ফলো করলেই কিন্তু আমাদের সুবিধা হয়ে যাবে যে আমাদের এই পাস্ট টেন্সের পাস্ট ইনডিফিনাইটের ব্যাপারগুলো সলভ হয়ে যাবে। তাহলে আমি সব জায়গায় দেখো সব পার্সেন্ট সব নাম্বারেই হ্যাড বসে গেছে, কোনো ভয়ের কিছু নেই। যে যখনই কোনো কিছু ছিল অর্থাৎ কারো কোনো জিনিস ছিল বোঝালেই কিন্তু এটা পাস্ট টেন্সই হবে, কিন্তু পাস্ট টেন্সে কোন ব্যবহারে হবে, হবে হচ্ছে হ্যাডের ব্যবহারে। অর্থাৎ কোনো কিছু ছিল বোঝাতে গেলেই আমরা বুঝে যাব যে এটাই হ্যাড বসবে। তাহলে এই হ্যাডের ব্যাপারটা গেল। এবার দেখো ভার্ব টু বি গেল, ভার্ব টু হ্যাভ গেল, এবার আমি আদার ভার্ব শিফট করবো। আদার ভার্ব করার আগে কিন্তু আমরা বোর্ডটাকে একটু ক্লিন করে নিই, তাহলে কিন্তু আমাদের বুঝতে সুবিধাই হবে। যে এবার আদার ভার্বসে কি, যাক দেখো আমি বিদ্যালয়ে গিয়েছিলাম, এই প্রথমে দেখো আমি বিদ্যালয়ে গিয়েছিলাম, ছিলাম ছিল ছিলে, তাহলে গিয়েছিলাম। যদি আমি একটু উদাহরণ দিই, আমি আমি
বিদ্যালয়ে গিয়েছিলাম। তাহলে দেখো সেন্টেন্সের শেষে ম আছে, দেখো ছিলাম, এই ম ছিলাম ছিলে, তাহলে আমি বিদ্যালয়ে গিয়েছিলাম। তাহলে এখানে কিন্তু ভার্ব টু বিও নেই, ভার্ব টু হ্যাভও নেই, আছে কি আদার ভার্বস। তাহলে প্রথমে সাবজেক্ট, তারপরে সেকেন্ড ফর্ম অফ দি ভার্ব, যেহেতু পাস্ট টেন্স, তাহলে আমি ছিলাম এটা প্রথমেই বুঝে নিতে হবে যে ছিলাম মানে কি কাজটা হয়ে গেছে, পাস্ট হয়ে গেছে, পাস্ট টাইম হয়ে গেছে। তাহলে আমি বিদ্যালয়ে গিয়েছিলাম, প্রথমে সাবজেক্ট, তাহলে আই, গো মানে যাওয়া, গো এরই কিন্তু পাস্ট ফর্ম ওয়েন্ট, ওয়েন্ট। কোথায় গিয়েছিলাম? টু স্কুল। দেখো আই প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব, দেন অবজেক্ট পার্ট। এই যে দেখো এখানে কিন্তু আমাদের একটু ফলো করতে হয়, যারা 7 থেকে 8 এর মধ্যে আছো তারা কিন্তু ভালো করে দেখবে, সবাই দেখবে, বাট কখনো কখনো আমাদের মিস্টেক হয়ে যায় যে আমরা কেন টু বসিয়েছি জানি না, টু তো বসিয়ে দিই। দেখো আমি বিদ্যালয়ে গিয়েছিলাম, একটা নির্দিষ্ট দিকে লক্ষ্য নিয়ে তো গিয়েছিলাম, সেই জন্য দেখো এই টু বসেছে, টু একটা প্রিপজিশন, এটা বসিয়েছে, প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব অর্থাৎ সেকেন্ড ফর্ম অফ দি ভার্ব, তারপরে কি টু বসিয়েছি, তারপর অবজেক্ট পার্টের মধ্যে টু স্কুল। তাহলে আমি কোথায় গিয়েছিলাম? বিদ্যালয়ে গিয়েছিলাম। তাহলে আমরা বুঝে গেলাম প্রথমে সাবজেক্ট, তারপরে এই অবজেক্ট পার্টের মধ্যে একটা ভার্ব, তারপরে প্রিপজিশন ইউজ করেছি, তারপরে দেখো স্কুল বসিয়ে দিচ্ছি। তাহলে আমি সহজেই বুঝে গেলাম যে এটা প্রেজে পাস্ট ইনডিফিনিট টেন্সেরই কিন্তু আদার ভার্বসের মধ্যে পড়ছে। দেখো এবার এই আদার ভার্বস করার আরো দু একটা উদাহরণ দিয়ে দেখি যে আমার বাবা আমার বাবা বাজারে গিয়েছিলেন। তাহলে আমার বাবা বাজারে গিয়েছিলেন, যদি আমার বাবা বাসে করে বাজারে গিয়েছিলেন তাহলে দেখি একটুখানি, আমার আমার বাবা বাসে করে বাজারে গিয়েছিলেন, বাজারে গিয়েছিলেন, ছিলেন। তাহলে আমার বাবা বাজারে গিয়েছিলেন। দেখো এবার আমার বাবা গিয়েছিলেন বাজারে, তাহলে আমি দেখেই মনে হচ্ছে যে বাজারে গিয়েছিলেন মানে কাজটা হয়ে গেছে। তাহলে আমার বাবা কি কোন পার্সন কোন নাম্বার? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, মাই ফাদার, মাই ফাদার, মাই ফাদার কি করেছিলেন? গিয়েছিলেন। গো মানে কি যাওয়া, ওয়েন্ট মানে গিয়েছিলেন, WANT, ওয়েন্ট। কি করতে, কোথায় গিয়েছিলেন? টু মার্কেট, টু এম মার্কেট বাই বাস। তাহলে দেখো প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, দেন অবজেক্ট পার্ট। এখানে দেখো দুটো লক্ষণীয় বিষয় আছে। এক নম্বর বিষয়টা হচ্ছে টু কেন ব্যবহার করেছি, অর্থাৎ নির্দিষ্ট থেকে লক্ষ্য, আর এই যে বাই ব্যবহার করছি, এই টু আর বাই কিন্তু প্রিপজিশন। দেখো আমরা এই প্রিপজিশনগুলো অর্থাৎ এই পার্টস অফ স্পিচে ভার্ব ছাড়া আদার্স যে পার্টস অফ স্পিচগুলো আছে সেগুলো আমরা কি সেন্টেন্সের মধ্যে যদি ব্যবহার করি তাহলে কি হয়, তাহলে কিন্তু সেন্টেন্সটা সুন্দর হয়। তাহলে সেন্টেন্সটাকে সুন্দর করাও কিন্তু আমাদের কাজ। যদি আমরা এরকম করে একটু একটু করে পার্টস অফ স্পিচের অন্যান্য পার্ট অ্যাড করে দিতে পারি তাহলে কিন্তু বুঝতে সুবিধা হয়। কিন্তু দেখো যারা 9-10-এ পড়ো তাদের পক্ষে তো খুব সহজ হচ্ছে খুব বোঝা যে হ্যাঁ একটা সেন্টেন্সের মধ্যে কিন্তু আদার ভার্ব ছাড়াও কিন্তু রয়েছে। কিন্তু যারা 7-এ উঠেছো, 6 থেকে 7-এ উঠছে বা 7 থেকে 8 উঠছো, তাদের কিন্তু একটু মনে হচ্ছে যেন একটা সেন্টেন্সের মধ্যে এত একটু কঠিন হয়ে যাচ্ছে। আসলে কঠিন নয়। দেখো প্রথমে দেখো আমার বাবা বাসে করে বাজারে গিয়েছিলেন, মাই ফাদার ওয়েন্ট টু মার্কেট, কিসে করে গিয়েছিলেন? বাজারে, বাসে করে। তাহলে আমার বাবা গিয়েছিলেন, আমার বাবা গিয়েছিলেন, এই যে গিয়েছিলেন 2 নম্বর, তাহলে আমার বাবা 1 নম্বর, গিয়েছিলেন 2 নম্বর, হ্যাঁ কোথায় গিয়েছিলেন? বাজারে, হ্যাঁ বাজারে 3 নম্বর, আর কিসে করে? 4 নম্বর। তাহলে দেখো আমার বাবা বাজারে, আমার বাবা সরি আমার বাবা বাজারে, আমার বাবা বাজারে গিয়েছিলেন 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। তাহলে দেখো আমার বাবা বাজারে গিয়েছিলেন বাসে করে। তাহলে খুব সহজেই প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, দেন অবজেক্ট পার্ট। কোথায় গিয়েছিলেন? টু মার্কেটে, কি করতে? না বাস, কিসে করে গিয়েছিলেন? বাসে করে। তাহলে আমার বাবা বাসে করে বাজারে গিয়েছিলেন, এটা কিন্তু খুব সহজে বোঝা হয়ে গেল। তাহলে আদার ভার্বসটা গেল। এবার আমরা চলে আসবো যে আদার ভার্বস ছাড়া কিন্তু কিছু হ্যাবিচুয়াল পার্ট থাকে। আমি কিন্তু বইয়ের থেকে যে হ্যাবিচুয়াল পার্টটা কি দেখো কিরকম, এই হ্যাবিচুয়াল পাস্ট টেন্স এর মধ্যে দেখো মানে একটা কি হবে, মানে অভ্যাসটা তোমার থাকবে কেমন, অতীতকালের কোনো অভ্যাস বোঝাতে হ্যাবিচুয়াল পাস্ট টেন্স হয়।
তাহলে অতীতকালে কোনো অভ্যাস কি বলতে কি, আমি ঠিক সময়ে বিদ্যালয়ে যেতাম। তাহলে আমি ঠিক সময়ে বিদ্যালয়ে যেতাম, এটাকে যদি কি হয়, আমি বিদ্যালয়ে যেতাম তো অবশ্যই, কিন্তু কখন কখন যেতাম, ঠিক সময়, নির্দিষ্ট সময় পরে কিন্তু আমি বিদ্যালয়ে যেতাম। তাহলে এটা কি আমরা বলবো হ্যাবিচুয়াল পাস্ট টেন্স। কিছু অভ্যাসগত থাকে, এই অভ্যাসগত কাজগুলো কিন্তু হ্যাবিচুয়াল পাস্ট টেন্সে হয়। তাহলে আমি যদি লিখি যে আমি বিদ্যালয়ে আমি আমি ঠিক সময় স্কুলে যেতাম, তাহলে আমি 1 নম্বর দিয়ে লিখি, আমি ঠিক সময়ে, ঠিক সময়ে বিদ্যালয়ে বিদ্যালয়ে যেতাম, যেতাম। এটা দেখো মনে হচ্ছে না যে আমি ঠিক সময়ে বিদ্যালয়ে যেতাম কি একদিনের ব্যাপার? দেখো আমরা তো বিদ্যালয়ে যাই, প্রতিদিনই যাই, তাহলে আমি ঠিক সময়ে বিদ্যালয়ে যেতাম পাস্টে। তাহলে এটা কি একটা অভ্যাসগত, যে ঠিক সময়টাই অভ্যাস। তাহলে এটা করার আগে প্রথমে আমরা কি কি রুলস ফলো করব? রুলসটা হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপরে কি উড টু অর ইউজ টু, তারপরে কি ভার্ব বসিয়ে বাকিটা বসিয়ে দিলে কিন্তু হয়ে যাবে। তাহলে আমি আমি ঠিক সময়ে বিদ্যালয়ে যেতাম, আই উড উড গো, কোথায় যেতাম, টু স্কুল পাঞ্চুয়ালিটি। পাঞ্চুয়ালিটি স্পেলিংটা হচ্ছে পাঞ্চুয়ালি, বা পাঞ্চুয়ালি দিয়ে দিই, PUNCTUALLY, PUNCTUALLY, পাঞ্চুয়ালি। এই পাঞ্চুয়ালি কখনো মিস্টেক হয়ে যায়, এই জন্য আমাকে একটু দেখে নিতে হলো যে আমরা যদি মিস্টেক হয়ে যায়, সত্যি সত্যি আমি তো শেখাতে বসেছি, একটু মিস্টেক তো হওয়াটা স্বাভাবিক, কিন্তু না হওয়াটা কিন্তু সবচেয়ে ভালো। সেই জন্য আমি একটু ফলো করছি, অবশ্যই ফলো করছি, যে শুধু রুলসটা কি, আই উড অর ইউজ টু গো টু স্কুল পাঞ্চুয়ালি মানে সঠিক সময়, এটা কিন্তু অভ্যাসগত। তাহলে আমি প্রত্যহ গঙ্গা নদীতে স্নান করতাম, যদি এরকম দিই, আমি আমি প্রত্যহ গঙ্গা নদীতে গঙ্গা নদীতে স্নান করতাম। দেখো দেখো এটাও অভ্যাসগত। দেখো আমি প্রত্যহ গঙ্গা নদীতে স্নান করতাম, হ্যাঁ, তাহলে আই বাথ, হ্যাঁ, আই উড আর ইউজ টু, হ্যাঁ, আই উড দিয়ে ইউজ টু দি, ইউজ টু বাথ, বাথ কোথায়, ইন দ্য গঙ্গা রিভার, ইন দ্য ইন গঙ্গা রিভার ডেইলি, ডেইলি। দেখো প্রথমে দেখো আমরা উডও ব্যবহার করতে পারি, ইউজ টু ব্যবহার করতে পারি, বাট ইন দ্য রিভার, ইন দ্য ইন দ্য গঙ্গা রিভার ডেইলি। তাহলে এখানে দেখো একটুখানি লক্ষ্য করার বিষয়, দেখো এখানে গঙ্গার ক্যাপিটাল হয়েছে, আমি বলেছি এভরি প্রপার নাউন অলওয়েজ বিগিন, অর্থাৎ ইন সেন্টেন্স এভরি প্রপার নাউন অলওয়েজ বিগিন উইথ ক্যাপিটাল লেটার। এটা কিন্তু আমরা সহজেই বুঝে গেছি। তাই আমাদের এই হ্যাবিচুয়াল পাস্ট টেন্সটা কিন্তু হয়েই গেল। তাহলে আমাদের হ্যাবিচুয়াল পাস্ট টেন্স হয়ে গেল। এবার আমরা চলে যাব যে আমাদের পাস্ট টেন্সের কিন্তু ব্যাপারটা হয়ে গেল, পাস্ট ইনডিফিনিট টেন্সের ব্যাপারে হলো। এবার পাস্ট কন্টিনিউয়াস। দেখো এই পাস্ট কন্টিনিউয়াস করার আগে আমি কিন্তু একটু বোর্ডটাকে ক্লিন করে নিতে হবে। হ্যাঁ, বোর্ডটাকে ক্লিন করে নিলে পরে আমাদের কিন্তু সুবিধা হবে। দেখো সুবিধা হবে যাতে বুঝতে। দেখো আমাদের হয়ে গেছে কোনটা, পাস্ট ইনডিফিনাইট হয়ে গেছে। এবার আমরা করব পাস্ট কন্টিনিউয়াস। তাহলে পাস্ট কন্টিনিউয়াস, এই যে পাস্ট কন্টিনিউয়াস, এটা আলোচনা করব। এই পাস্ট কন্টিনিউয়াস আলোচনা করার আগে আমি বলবো যে পাস্ট কন্টিনিউয়াস অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াসের মতো যেমন অ্যামেজার, তার সঙ্গে ভার্ব আইএনজি যোগ করেছিলাম, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসের সঙ্গে পাস্ট কন্টিনিউয়াসের তফাৎটা কি, অর্থাৎ পাস্ট করছিলাম, তাহলে আমি কি করছিলাম, আমি বাজারে যাচ্ছিলাম। হ্যাঁ, তাহলে কি হবে, এই প্রথমে সাবজেক্ট বসাতে হবে, তারপরে কি বসাতে হবে, ওয়াজ ওয়্যার বসাতে হবে, অর্থাৎ ভার্ব ওয়াজের ভার্ব টু বি বসাতে হবে, আর তারপরে কি ভার্ব বসাতে হবে, ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে দিলেই কিন্তু আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে গেল। তাহলে আমি লিখবো যে আমি বাজারে বাসে করে বাজারে যাচ্ছিলাম। তাহলে দেখো 1 নম্বর উদাহরণ দিয়ে, আমি 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 বাসে করে বাজারে
যাচ্ছিলাম। তাহলে দেখো আমি বাসে করে বাজারে যাচ্ছিলাম। প্রথমে সাবজেক্ট আই, তাহলে কি আই সাবজেক্ট বা কর্তা অনুযায়ী ওয়াজ, তারপরে ভার্ব গো, তার সঙ্গে আইএনজি যোগ, আই ওয়াজ গোয়িং টু মার্কেট বাই বাস। তাহলে আমি বাসে করে বাজারে যাচ্ছিলাম, আই ওয়াজ গোয়িং টু মার্কেট, আই ওয়াজ গোয়িং টু প্রথমে সাবজেক্ট, আর এটা পুরো প্রেডিকেট পার্ট, আর কন্টিনিউয়াস বলে ওয়াজ বসিয়েছি, তারপরে ভার্ব বসিয়েছি, ভার্বের সঙ্গে আইএনজি যোগ করেছি, আর অবজেক্ট পার্ট বসিয়ে দিয়ে সেন্টেন্সটাকে শেষ করেছি। তাহলে দেখো এখানে ক্রিয়ার সংখ্যা কত হলো? ক্রিয়ার সংখ্যা কিন্তু দুটো হলো। আগে কিন্তু সবকটাই আমরা ক্রিয়ার সংখ্যা একটা করে দেখেছিলাম, কিন্তু এখানে একটা ক্রিয়ার সংখ্যা দুটো হয়ে গেল। এবার আমি দিতে হলো তাহারা মাঠে ফুটবল খেলছিল। যদি এরকম দিই, তাহারা তাহারা মাঠে ফুটবল খেলছিল, যদি এরকম খেলছিল যে থাকে, তাহলে কি হচ্ছে, কোনো সেন্টেন্স বা বাক্যের শেষে যদি ছিলাম ছিলে থাকে, অর্থাৎ খেলছিলাম, পড়ছিলাম, লিখছিলাম, অর্থাৎ এটাকে তখনই বুঝে নিতে হবে যে আমাদের এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এই পাস্ট কন্টিনিউয়াস করার নিয়ম, প্রথমে সাবজেক্ট, তারপরে সাবজেক্ট বা কর্তা অনুযায়ী ওয়াজ অ্যান্ড ওয়্যার, তারপরে ভার্ব প্লাস আইএনজি যোগ, দেন অবজেক্ট পার্ট অফ দিস সেন্টেন্স। ব্যাস, ক্লিয়ার হয়ে গেল। তাহলে আমাদের ধরলাম কি দিয়ে, ছিলাম, হ্যাঁ, খেলছিলাম, পড়ছিলাম, লিখছিলাম, ছিলাম যদি থাকে, তাহলে কোনো কাজ করছিলাম এমন যদি থাকে, তাহলে আমাদের বুঝে যেতে হবে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এই পাস্ট কন্টিনিউয়াস টেন্স যখনই আমরা ধরে ফেলবো, তাহলে করবো কিভাবে করবো, প্রথমে সাবজেক্ট বসাবো, তারপরে সাবজেক্ট বা কর্তা অনুযায়ী আমাদের কিন্তু ওয়াজ অ্যান্ড ওয়্যার বসাতে হবে, তারপরে কি করতে হবে, ভার্ব বসাতে হবে, ভার্বের সঙ্গে আইএনজি যোগ করতে হবে। তাহলে দেখো এখানে কি হচ্ছে, তাহারা, দে, দে কর্তা অনুযায়ী কি, ওয়্যার, ওয়্যার কি করছিলে, খেলছিল, পি প্লেয়িং, প্লে তার সঙ্গে আইএনজি যোগ, প্লেয়িং, প্লেয়িং কি খেলছিলেন, ফুটবল, ফুটবল কোথায় খেলছিল, খেলছিলেন, খেলছিল, তারা মাঠে, তারা খেলছিল, তাহলে কোথায় খেলছিল, ফুটবল ইন দ্য ফিল্ড। তাহলে দেখো খুব সহজে আমরা সাবজেক্ট পেয়ে গেছি, সাবজেক্ট বা কর্তা অনুযায়ী ওয়্যার বসিয়ে দিয়েছি, তারপরে ভার্ব বসিয়েছি, তারপরে কি করেছি, অবজেক্ট পার্ট ফুটবল কোথায় খেলছিল সেটা দিয়ে সেন্টেন্সটাকে ছেড়ে দিয়েছি। প্রথমে ধরলাম, তারপরে আমরা এটা করলাম, করে এই অবজেক্ট পার্টটা বসিয়ে দিয়ে, অর্থাৎ সেন্টেন্সের বাকি অংশ বসিয়ে দিয়ে কিন্তু সেন্টেন্সটাকে আমরা পূরণ করে ফেললাম। তাহলে আমরা বুঝে গেলাম যে এখানে ক্রিয়ার সংখ্যা দেখো দুটো, এই যে দুটো, এই ক্রিয়ার সংখ্যা দুটো। এবার দুটো ক্রিয়ার সংখ্যা কোথায় রয়েছে, যে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। এবার যদি আমি দেখলাম যে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার হয়ে গেল, থার্ড পার্সন প্লুরাল নাম্বার হয়ে গেল, এবার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, আমার বাবা, 3 নম্বর উদাহরণ দিই, আমার বাবা খবরের কাগজ পড়ছিলেন, যদি থাকে, তাহলে দেখো আমার বাবা কোন পার্সন কোন নাম্বার, আমার বাবা থার্ড পার্সন সিঙ্গুলার। মাই ফাদার ওয়াজ কি করছিলেন, পড়ছিলেন, রেড তার সঙ্গে আইএনজি যোগ, রিডিং হয়ে গেল, তাহলে সাবজেক্ট হলো, সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে গেল, ভার্ব টু বি, এই ভার্ব টু বি বসার পরে কি হলো, ভার্ব বসলো, আইএনজি যোগ হলো, কি পড়ছিলেন, আমার বাবা ওয়াজ রিডিং, কি পড়ছিলেন, নিউজ পেপার, দ্য নিউজ পেপার। এখান থেকে আরেকটা লক্ষণীয় বিষয়, যে আমরা এই ছোটদের জন্য বলছি, যারা 7-8-এ পড়ছো, এই দা বসিয়েছি কেন, খবরের কাগজ পড়ছিলেন মানেই খবরের কাগজ টি এখানে কিন্তু আমি বসিয়েই দিতে পারি, কিন্তু না বসালেও কিন্তু এটা উজ্জ্ব থাকে, খবরের কাগজ পড়ছিলেন মানে খবরের কাগজটি পড়ছিলেন। তাহলে মাই ফাদার ওয়াজ রিডিং দ্য নিউজ পেপার, আমি কিন্তু খুব সহজেই বুঝে গেলাম যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা কিন্তু বোঝা হয়ে গেল। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে প্রথমে কি বসাবো, প্রথমে টেন্সটাকে ধরবো, তারপরে ধরার পরে সেটা দেখবো কোন পার্সেন্ট কোন নাম্বার, সেই অনুযায়ী ওয়াজ এর বসাবো, তারপরে কি করব, ভার্ব বসাবো, ভার্ব বসানোর পরে কিন্তু আমরা অবজেক্ট পার্ট বসিয়ে দিয়ে, ভার্ব বসানোর পরে আমি বলবো যে
আইএনজি যোগ করব, আইএনজি যোগ করার পরে সেন্টেন্সের বাকি অংশ লিখে দিলেই কিন্তু আমাদের হয়ে গেল পাস্ট কন্টিনিউয়াস। এবার পাস্ট দেখো, পাস্ট পারফেক্ট। এই পাস্ট পারফেক্ট মানে কি, অতীতে কোনো কাজ চলেছিল। চলেছিল কিরকম, দেখো কিরকম হচ্ছিল, এখানে কিন্তু দুটো ক্রিয়ার সংখ্যা থাকবে। ক্রিয়ার সংখ্যা দ্বারা দেখো এরকম থাকতে পারে যে ডাক্তার আসার আগে রোগীটি মারা গেল। তাহলে এখানে ক্রিয়ার সংখ্যা দেখো কটা আছে সেটাও হিসাব করে দেখতে হবে, আর কোন কাজটা আগে ঘটেছিল সেটাও দেখতে হবে। তাহলে যদি আমাদের দেখতে হবে যে ধরো এরকম যদি থাকে ডাক্তার আসার আগে রোগীটি মারা গেল, তাহলে কোনটা আগে হলো এটা দেখতে হবে যে ডাক্তার আগে আসলো না রোগীটি মারা গেল। তাহলে ডাক্তার, একটু ভালো করে শুনতে হবে, ডাক্তার আসার আগে রোগীটি মারা গেল, তাহলে রোগীটি তো আগেই মারা গেল, তারপরে কিন্তু ডাক্তার এসে হাজির হলো। তাহলে আগে রোগীটি মারা গেল, তারপরে ডাক্তার এসে হাজির হলো। তাহলে কি হবে, আমি যদি এরকম লিখি যে ডাক্তার আসার আগে রোগীটি মারা গেল, পাস্ট পারফেক্ট টেন্সে যদি এরকম লিখি যে ডাক্তার আসার আগে, 1 নম্বর, ডাক্তার আসার আগে রোগীটি মারা গেল। তাহলে দেখো এখানে ক্রিয়ার সংখ্যা দেখো কি আসছে, কোন কাজটা, ডাক্তার আসার আগে, হ্যাঁ আগে রোগীটি মারা গেল। তাহলে এই রোগীটি মারা গেল এটা আগে। তাহলে আমাদের কি করতে হবে, এটাকে করতে গেলে কিন্তু আমাদের প্রথমেই বুঝতে হবে যে যে প্রথমে সাবজেক্ট বসাতে হবে, তারপরে কি বসাতে হবে, হ্যাড বসাতে হবে। তাহলে তারপরে কি করতে হবে, এটা কি দেখো এই টেন্সটা করার সময় একটু খেয়াল রাখতে হবে যে কাজটি আগে ঘটেছিল সেটা কি হবে, সেটাই হবে আমাদের এই পাস্ট পারফেক্ট টেন্স, আর যেটা পরে ঘটেছিল সেটা কিন্তু পাস্ট টেন্স হবে। তাহলে দেখো আমাদের ডাক্তার, রোগীটি মারা গেল আগে, তাহলে দ্য পেশেন্ট had died, কখন, বিফোর দ্য ডক্টর কেম। তাহলে পাস্টে, তাহলে প্রথমে দেখো এটা হলো কি হলো, রোগীটি মারা গেল, এটা হলো আমাদের পাস্ট পারফেক্ট টেন্স, আর এটা গেল পাস্ট সিম্পল পাস্ট টেন্স। তাহলে এবার আমাদের দেখতে হবে যে কোন কাজটা আগে ঘটেছিল। তাহলে প্রথমে সাবজেক্ট বসাতে হবে, তারপরে হ্যাড, তারপরে থার্ড ফর্ম অফ দি ভার্ব, তারপরে কি বসা, সেকেন্ড ফর্ম অফ দি ভার্ব, দেন তারপরে কখন মারা গেল, বিফোর দ্য ডক্টর কেম, এটা কিন্তু পাস্ট টেন্স হলো। তাহলে আমাদের বোঝা হয়ে গেল যে ডাক্তার আসার আগে রোগীটি মারা গেল। তাহলে আরেকটা যদি উদাহরণ দিই, পুলিশ আসার আগে চোরটি পালিয়েছে। যদি পুলিশ আসার আগে চোরটি বা আমরা স্টেশনে পৌঁছানোর আগেই ট্রেনটি চালা, তা ঘন্টা পড়ার আগে, ছোট থেকে ঘন্টা পড়ার আগে আমরা স্কুলে পৌঁছলাম। তাহলে দেখো পৌঁছলাম, দেখো ঘন্টা পড়ার আগে আমরা স্কুলে পৌঁছলাম। তাহলে দেখো এই আমরা স্কুলে পৌঁছলাম এটা আগে, তারপরে কি ঘন্টা পড়ার আগে, তাহলে ঘন্টা পড়ার আগে আমরা স্কুলে পৌঁছলাম, তাহলে আমরা স্কুলে পৌঁছলাম এটা আগে পারফেক্ট টেন্সে করে নিতে হবে। তাহলে কি আমরা উই হ্যাড রিচড, হ্যাঁ সেকেন্ড ফর্ম অফ দি ভার্ব। তাহলে প্রত্যেক পার্সন প্রত্যেক নাম্বারে হ্যাড বসিয়েছি, রিচ করেছি, উই হ্যাড রিচ টু স্কুল, we had reached the school before the bell to school before the bell rang। তাহলে দেখো এখানে ক্রিয়ার সংখ্যা, এখানে হ্যাড একটা, রিচ একটা, তারপরে কি এখানে দুটো ক্রিয়ার সংখ্যা রয়েছে, র্যাং তিনটে রয়েছে। তাহলে এই টেন্সে আমরা আরো উদাহরণ দিয়ে দেখতে পাচ্ছি যে এখানে আরো একটু করে উদাহরণ দিয়ে ক্রিয়ার সংখ্যা দুটো থাকছে, আর কি হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম আমরা বসাচ্ছি,
তাহলে পাস্ট পারফেক্ট টেন্সে তাহলে রুলসটা কি, অতীতে দুটি কাজের মধ্যে যেটি আগে ঘটেছিল সেটি পাস্ট পারফেক্ট টেন্স এবং যেটি পরে ঘটেছিল সেটা পাস্ট টেন্স। তাই এই উদাহরণগুলোর মধ্যে দিয়ে আমরা কিন্তু খুব সহজেই বুঝে গেলাম যে এটা পাস্ট পারফেক্ট টেন্স কিভাবে হলো। এবার চলে আসবো আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করার আগে আবার একটু বোর্ডটাকে ক্লিন করতে হবে, তা না হলে কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। দেখো এটুকু আমরা মুছিয়ে দিই, মুছে দিলে খুব সহজ হয়ে যাবে যে পাস্ট পারফেক্ট টেন্স হয়ে গেল। আর এবার আমরা আসব যে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করার আগে কিন্তু আমাদের একটুখানি জানতে হবে যে এই পাস্ট পারফেক্ট টেন্স করার যে রুলসটা কি। দেখো বলছে যে একটুখানি দেখেই বলে সুন্দর হবে, তাহলে অতীতকালে কোনো কাজ আরম্ভ হয়ে তখনও চলছিল বোঝাতে পাস্ট পারফেক্ট টেন্স হয়। এই টেন্সে কিন্তু কি হবে, হ্যাড বসবে, হ্যাড তো বসবেই, হ্যাডের সঙ্গে এটা হ্যাড বিন বসবে। তাহলে আমরা প্রেজেন্ট টেন্সে দেখেছিলাম কি হ্যাড প্রথমে হ্যাভ বিন, হ্যাজ বিন, আর এটা কিন্তু হ্যাড বিন। এটা কিন্তু আমাদের বুঝিয়ে নিতে হবে যে ওখানে কিন্তু পিরিয়ড অফ টাইম মেনশন করা ছিল। তাহলে প্রথমে সাবজেক্ট বসিয়েছিলাম, তারপরে হ্যাভ বিন হ্যাজ বিন বসিয়েছিলাম, আর তারপরে অবজেক্ট পার্ট বসিয়ে দিয়ে ভার্ব বসিয়ে দিলাম, আইএনজি যোগ করেছিলাম, অবজেক্ট পার্ট বসিয়ে দিয়ে সেন্টেন্সটাকে শেষ করেছিলাম। এখানেও কিন্তু সেরকম, কিন্তু কি করতে হবে, প্রথমে সাবজেক্ট বসাতে হবে, তারপরে সবার সঙ্গে কিন্তু হ্যাড বিন বসাতে হবে, হ্যাড বিন বসিয়ে দিলাম, তারপরে কি করব, তারপরে আমরা ভার্ব বসাবো, ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে নিয়ে কিন্তু সেন্টেন্সের বাকি অংশ বসিয়ে দেবো। তাহলে দেখো আমরা এখান থেকে অনেক কটা উদাহরণ এই বইটা থেকে পেয়েছি, যে মজাদার মজাদার উদাহরণ দিয়ে যে মা বাড়ি পৌঁছানোর আগে ছেলেমেয়েরা ঝগড়া করছিল, এটা যদি লিখি তাহলে কিন্তু খুব সহজে বোঝা যাবে যে মা বাড়ি পৌঁছবার বা পৌঁছানোর আগে তারা ঝগড়া করছিল বা ছেলে মেয়েরা ঝগড়া করছিল। যেমন তারা দিলে ছেলে মেয়েরা, আগে ছেলে মেয়েরা ঝগড়া করছিল। দেখো বই দেখে করা বা ব্যাপারটা হচ্ছে আমাদের কনসেপ্টটাকে ঠিকঠাক বোঝানো। তাহলে এখানে দেখো বুঝেই নিতে হবে যে উদাহরণটা আমি যেখান থেকেই পাই না, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে কনসেপ্টটাকে ঠিকঠাক বোঝানো। সে যে কোনো ছোট বড় কোনো বই থেকে শেয়ার করলে কোনো কিছু আসে যায় না, আমার কনসেপ্টটাকে আগে ঠিকঠাক করে বুঝতে হবে। দেখো মা বাড়ি পৌঁছানোর আগে ছেলে মেয়েরা ঝগড়া করছিল, তাহলে দেখো এই ছেলে মেয়েরা ঝগড়া করছিল, হ্যাঁ, তাহলে ছেলে মেয়েরা ঝগড়া করছিল এটা কিন্তু আগে। আর প্রথমে বলেছি যে প্রথমে সাবজেক্ট বসাতে হবে, তারপরে কি বসাতে হবে, হ্যাড বিন বসাতে হবে, তারপরে কি বসাতে হবে, ভার্ব বসাতে হবে, তারপরে কিন্তু আইএনজি যোগ করতে হবে, কন্টিনিউয়াস করে দিতে হবে, অর্থাৎ প্রেজেন্ট পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই যে পাস্ট ফর্মে গিয়ে ভার্ব বসিয়ে তারপরে হ্যাড বিন বসিয়ে এনে ভার্ব বসিয়ে আইএনজি যোগ করে কিন্তু অবজেক্ট পার্টটাকে বসাতে হবে। তাহলে এখানে হলো যে মা বাড়ি পৌঁছানোর আগে ছেলে মেয়েরা ঝগড়া করছিল। তাহলে দেখো কোন কাজটা আগে হচ্ছে, যে মা বাড়ি পৌঁছানোর আগে মা বাড়ি পৌঁছয়নি, কিন্তু ছেলে মেয়েরা ঝগড়া করছিল, যে ছেলে মেয়েরা ঝগড়া করছিল আগে, তারপরে মা বাড়ি পৌঁছলেন। হ্যাঁ, তাহলে মা বাড়ি পৌঁছানোর আগে ছেলে মেয়েরা ঝগড়া করছিল। তাহলে ছেলে মেয়েরা ইংরেজি কি, দ্য চিলড্রেন। দ্য চিলড্রেন চিলড্রেন তাহলে দেখো চিলড্রেন মোর দ্যান ওয়ান, হ্যাঁ, তাহলে কি হবে, দ্য চিলড্রেন হ্যাড বিন, সবার সঙ্গে তো এটা মা ভাববার কিছু নেই, হ্যাড তার সঙ্গে বিন যোগ, হ্যাড বিন কি করছিলেন, ক্রুয়েলিং, তাহলে দেখো প্রথমে হ্যাড, তারপরে বিন, তারপরে ক্রুয়েলিং, হ্যাঁ ক্রুয়েলিং ঝগড়া করছিলেন বিফোর, অর্থাৎ মা বাড়ি পৌঁছানো বিফোর দেয়ার মাদার রিচড হোম, বিফোর দেয়ার মাদার রিচড হোম। দেখো আমরা যদি এই ছোট ছোট উদাহরণ দিয়ে একটু বোঝাতে পারি, কারণ আমার কনসেপ্টটা বোঝানোর ব্যাপার, এটা কিন্তু সবাই ভুলভাল করে ফেলি আমরা। কিন্তু আমি বলবো যে এখানে দেখো মা বাড়ি পৌঁছানোর আগে আমাদের যদি এরকম হয়ে যায়, এসেই যায় মা বাড়ি পৌঁছানোর আগে ছেলে মেয়েরা ঝগড়া করছিল, এখানে কিন্তু একটা পিরিয়ড অফ টাইম, একটা নির্দিষ্ট সময় কিন্তু এরা ঝগড়া করছিল, হ্যাঁ, কখন, আগে। তাহলে এই আগেটাকে ঝগড়া করছিল কখন, যে মা বাড়ি পৌঁছানোর আগে। তাহলে মা বাড়ি পৌঁছায়নি, তার আগে
ছেলে মেয়েরা ঝগড়া করছিল। তাহলে এই ক্রিয়াটি কিন্তু আগে ঘটে গেছে, যে নাকি দ্য চিলড্রেন হ্যাড বিন ক্রুয়েলিং। তাহলে চিলড্রেনরা তাদের মধ্যে ঝগড়া করছিলেন কখন? আগে। এই দেখো আগেটা এখানে চলে এলো, তাহলে আমরা বুঝে নিলাম কখন। আর কখন সেটা আগে, মানে বিফোর মানে আগে, সেটা কখন? এই যে মা বাড়ি পৌঁছানোর আগে, অর্থাৎ বিফোর দেয়ার মাদার। তাহলে এটা চলে আসবে দেয়ার মাদার রিচড হোম, অর্থাৎ মা বাড়ি পৌঁছানোর আগে ছেলেমেয়েরা ঝগড়া করছিল। তাহলে আমরা উদাহরণ একটা দিয়েই বুঝবো, একটা দিয়ে যদি ঠিকঠাক বুঝে যাই তাহলে কিন্তু সব পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কিন্তু আমরা করতেই পারবো। তাহলে আমাদের কিন্তু এখানে দেখো পাস্ট টেন্সের মধ্যে যে ভার্ব টু বি, ভার্ব টু হ্যাভ, আদার ভার্বস অ্যান্ড হ্যাবিচুয়াল পাস্ট টেন্স, এটা আমরা পড়েছি। তারপরে পড়েছি পাস্ট কন্টিনিউয়াস টেন্স, খুব সহজেই বুঝে গেছি। তারপরে আমরা পাস্ট পারফেক্ট পড়েছি ঠিক রুলস অনুযায়ী। তারপরে আমরা পাস্ট পারফেক্ট, হ্যাঁ পাস্ট পারফেক্ট, সরি এখানে একটা মিস্টেক হয়ে গেছে আমার, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, সিওএল কন্টিনিউয়াস টেন্স, এই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে মুখে বলছি কিন্তু আমার একটা লিখতে মিস্টেক হয়ে গেছে, সরি এর জন্য। যে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কিন্তু আমরা লিখতে গিয়ে ধরা পড়ে গেছি। তো এই যে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বুঝে গেছি যে যদি কোনো কাজ, অর্থাৎ অতীতে কোনো কাজ সময় ধরে, নির্দিষ্ট একটা সময় ধরে চলছিল, এবং যেটা আগে চলছিল সেটাই কি করেছি দেখো, সেটা আগে করেছি আর সেটাকে পরে নিয়ে এসেছি। তাহলে আমাদের এই মা বাড়ি পৌঁছানোর আগে ছেলেমেয়েরা ঝগড়া করছিল, এই উদাহরণের মধ্যে দিয়ে কিন্তু আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বুঝে গেছি। তাহলে এই আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। এরপরে কিন্তু আরও গুরুত্বপূর্ণ একটা ভিডিও, যেটা ফিউচার টেন্স, এটা কিন্তু নিয়ে খুব শীঘ্রই তোমাদের সামনে হাজির হচ্ছি। আর যারা ক্লাস 7 থেকে 8 9-এ পড়ছো তারা তো ভালো করে দেখবেই, আর যারা মাধ্যমিক দেবে তারা তো শিখেই গেছে, জাস্ট আমি একটু মনে করে দিলাম যে এই জিনিসটা কিন্তু আসে। তো এই জিনিসটা সম্পর্কে যদি আমাদের একটুখানি টাচ দেওয়া থাকে তাহলে কিন্তু আমার মনে হয় না যে কোনো সমস্যা এসে হাজির হতে পারে। আমরা যারা বড়রা মাঝে মাঝে মিস্টেক করে ফেলি, আমরা দেখো না বোর্ডে লেখার সময় কিছু কিছু সময় এটা মিস্টেক হয়ে যায়, কারণ এটা মানুষ তো, আমরা তো যন্ত্র নয় যে সেট করা জিনিস নয়। তাই আমরা মানুষ মাত্রই কিছুটা একটু ভুল হয়। তাই আমি তোমাদের বলবো তোমরাও কিন্তু ভিডিওটি ভালো করে দেখবে আর লাইক দেবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর কি হবে তাহলে, বন্ধুরা জানতে পারবে, আমিও মোটিভেট হবো, তোমরাও জানতে পারবে। তাহলে আজকের মতো এখানে শেষ করছি, পরে কিন্তু ফিউচার টেন্স নিয়ে কিন্তু খুব সহজেই তোমাদের সামনে হাজির হচ্ছি। গুড বাই ফ্রেন্ডস।